আজ 22 জানুয়ারি বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নিয়ে 72 ঘন্টার ডেডলাইন, মুখ্য সচিবকে চিঠি কমিশনের। 37 বছর ধরে ভারতে বাস, সিএতে নাগরিকত্ব পেয়ে মালদহের সত্যরঞ্জন বললেন, গুজবে কান দেবেন না। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের। ডিজিপি নিয়োগে 48 ঘন্টার মধ্যে নামের প্রস্তাব ইউপিএসসি কে পাঠাতে হবে, রাজ্যকে নির্দেশ সিএটি এর। অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই, নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু সিবিআই। এসএসসি দুর্নীতিতে ইডির বড় কোপ, 57.78 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত জীবন কৃষ্ণ প্রসন্নের। মুখোশধারী বিজেপি টিমের জোট, নওসাদের মুখে বাম কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গ। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনের। সীমান্তে রাজ্য পুলিশের অফিসারদের বছরে 50 রাত কাটাতে হবে, নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তাকে ফেরানোর প্রতিশ্রুতি বিজেপির, সিঙ্গুরে মমতার পাল্টা সফরের খবরে বিস্ফোরক শুভেন্দু। আইপ্যাক কাণ্ডে মমতাকে নিশানা, সবুজ ফাইলে কি ছিল জানলেন মিঠুন। বড়সড় ভাঙন শাসক তৃণমূলে, ব্যাপক শক্তি ক্ষয় প্রতিপক্ষ বিজেপিরও। জেলার রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল। দিদি কেন মাসের পর মাস টাকা দেবে না, কিভাবে সংসার চলবে আমাদের, বিক্ষোভের মধ্যেই অসুস্থ এক আশাকর্মী। সরকার উল্টে দেব, আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, খণ্ড যুদ্ধ পুলিশদের সঙ্গে ঠিক কি দাবি। ইচ্ছাকৃতভাবে এসআইআর শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ, সন্দেশখালীতে বিডিও অফিসে তাণ্ডব, ভাঙচুর। মুখোশধারী বিজেপির টিমের জোট, নওসাদের মুখে বাম কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গ। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনের। ফের রাজ্যে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু। এসএসসি দুর্নীতিতে ইডির বড় কোপ, 57.78 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত জীবন কৃষ্ণ প্রসন্নের। ডিজিপি নিয়োগ নিয়ে ক্যাটের সময়সীমার ফাঁদে নবান্ন, ঝোলা থেকে কোন বিড়াল বেরোবে। 23 জানুয়ারির মধ্যে ডিজি নিয়োগ নিয়ে রাজ্যকে প্রস্তাব পাঠাতে নির্দেশ ক্যাটের। সময় 48 ঘন্টা, পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে কড়া নির্দেশ ক্যাটের। কি দাবি রাজ্যের, কে হতে পারেন। মমতা না থাকলে বোমা বন্দুকের তলায় মাথা নিচু করেই বাঁচতে হতো, পুরুলিয়া থেকে মোদী শাহকে অভিষেক। 37 বছর ধরে ভারতে বাস, সিএতে নাগরিকত্ব পেয়ে মালদহের সত্যরঞ্জন বললেন, গুজবে কান দেবেন না। কোন নেতার জন্য তৃণমূলের থেকে মুখ ঘোরাবেন না, বার্তা অভিষেকের। পুরুলিয়ায় 9-0 করার ডাক। জামাত আদর্শিক শত্রু, ভোটে বিএনপি মূল প্রতিপক্ষ, কাল থেকে প্রচারে আওয়ামী লীগ, নামছেন হাসিনাও। রাজ্যের মুসলমানদের সব থেকে বড় অভিশাপ দিয়েছেন মমতাই, দলের প্রতিষ্ঠা দিবসে বোঝালেন নওসাদ। চন্দ্রকোনা মামলায় শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। শুনানিতে ডাক, পরপর 2 দিন জলঙ্গিতে এসআইআর আতঙ্কে মৃত্যু, চাঞ্চল্য এলাকা জুড়ে। কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর, আইপ্যাক তল্লাশিতে যাওয়া অফিসারদের সঙ্গে বৈঠকে দেবেন বিশেষ পরামর্শ। কলকাতার উপকণ্ঠ সোনারপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, 3 মহিলা সহ গ্রেপ্তার 6। মেসি অল স্টার ম্যাচ খেলানোর অপরাধ, 4 রেফারি ও ম্যাচ কমিশনারকে বড়সড় শাস্তি দিল আইএফএ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নিয়ে 72 ঘন্টার ডেডলাইন, মুখ্য সচিবকে চিঠি কমিশনের। রাজ্যে এসআইআর সংক্রান্ত শুনানি ও তদন্ত ঘিরে উত্তেজনা চরমে। এবার 4 সরকারি চাকরি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে কড়া চিঠি পাঠালো সংশ্লিষ্ট কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী 72 ঘন্টার মধ্যেই এই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর রুজু না হলে প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। সূত্রের খবর, এসআইআর সংক্রান্ত একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে কমিশনের কাছে জমা পড়ছিল। অভিযোগ ছিল শুনানির নামে তা সাধারণ মানুষকে বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও অযথা প্রশ্ন করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে কমিশন নিজে উদ্যোগ নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে 4 জন আধিকারিক ইচ্ছাকৃতভাবে কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করেছেন। নির্ধারিত প্রক্রিয়া না মেনে শুনানি নেওয়া, নোটিশ জারি করার ক্ষেত্রে অনিয়ম এবং রিপোর্ট তৈরিতে গাফিলতির অভিযোগ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে কমিশনের দাবি। এরপরই এফআইআর এর নির্দেশ। কমিশনের চিঠিতে বলা হয়েছে, এই ধরনের প্রশাসনিক গাফিলতি ও ক্ষমতার অপব্যবহার গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই কমিশনের মূল দায়িত্ব। চিঠিতে মুখ্য সচিবকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কমিশন নিজে আইনগত পথে হাঁটতে বাধ্য হবে। এই নির্দেশকে কেন্দ্র করে নবান্নের তীব্র তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এফআইআর হলে শুধু সংশ্লিষ্ট আধিকারিকদের চাকরি নয়, সরকারের ভাবমূর্তিও বড় ধাক্কা খেতে পারে। বিরোধী দল ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসআইআর ইস্যু এখন আর শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়, এটি সরাসরি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। কারণ একাধিক এলাকায় এসআইআর শুনানির পর আতঙ্ক, এমনকি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এই প্রেক্ষাপটে কমিশনের কড়া অবস্থান রাজ্য প্রশাসনের উপর চাপ আরো বাড়ালো বলেই মনে করা হচ্ছে। 37 বছর ধরে ভারতে বাস, সিএতে নাগরিকত্ব পেয়ে মালদহের সত্যরঞ্জন বলেন, গুজবে কান দেবেন না। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের মধ্যেই মালদহের এক বাসিন্দার অভিজ্ঞতা নতুন করে আলোচনায়। মালদহের সত্যরঞ্জন দাস, যিনি গত 37 বছর ধরে ভারতে বসবাস করছেন, সম্প্রতি সিএর আওতায় ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে তিনি একটাই বার্তা দিলেন, গুজবে কান দেবেন না। সত্যরঞ্জনের কথায়, বহু বছর ধরে তিনি কার্যত ভারতেই নিজের জীবন গড়ে তুলেছেন। পরিবার, কাজ, সমাজ সবই এই দেশের সঙ্গে জড়িয়ে, কিন্তু নাগরিকত্বের কাগজ না থাকায় বহু ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়েছে তাকে। সিএ কার্যকর হওয়ার পর আবেদন করেন এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে নাগরিকত্ব পান। তিনি জানান, সিএ নিয়ে অনেক ভয় দেখানো হয়েছিল, বলা হচ্ছিল মানুষকে দেশ ছাড়া করা হবে। বাস্তবে আমি দেখলাম আইনটা তাদের জন্যই যারা এতদিন অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তার দাবি, পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছ ছিল এবং কোথাও কোনো হয়রানির শিকার হতে হয়নি। সত্যরঞ্জনের বক্তব্যকে হাতিয়ার করে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে। বিজেপি দাবি করেছে, সিএ কোনোভাবেই কাউকে দেশ ছাড়া করার আইন নয়, বরং প্রকৃত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার মানবিক উদ্যোগ। অন্যদিকে শাসক দল বলছে, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পুরো আইনের মূল্যায়ন করা যায় না। স্থানীয় বাসিন্দাদের একাংশ সত্যরঞ্জনের অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে এখনো বিভ্রান্ত। নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয় ও সংশয় রয়েছে তা দূর করতেই প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সত্যরঞ্জনের মতে, আইন নিয়ে রাজনীতি হতেই পারে, কিন্তু সাধারণ মানুষকে ভয় দেখানো ঠিক নয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সত্যটা জানা দরকার। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের। পুরুলিয়া সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ সানলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি আঞ্চলিক আবেগকে সামনে এনে তার ঘোষণা, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সভায় অভিষেক বলেন, বাংলার সংস্কৃতি, ভাষা ও সামাজিক কাঠামো অন্য রাজ্যের সঙ্গে তুলনীয় নয়। তার অভিযোগ, বিজেপি বাংলায় উত্তরপ্রদেশ ও বিহারের রাজনৈতিক মডেল চাপিয়ে দিতে চাইছে। তিনি দাবি করেন, বাংলার মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। অভিষেক আরো বলেন, বিজেপি মানেই ভয়, বিভাজন আর বুলডোজারের রাজনীতি। বাংলা শান্তির রাজ্য, এখানে সেই রাজনীতি চলবে না। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল আঞ্চলিক পরিচয়কে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। এই সভা থেকেই বিজেপিকে পরাজিত করার ডাক দেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, ভোটের আগে ঘরে ঘরে পৌঁছে সরকারের কাজ তুলে ধরতে হবে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্বকে আরো জোরালোভাবে প্রচার করার নির্দেশ দেন। বিজেপি পাল্টা কটাক্ষ করে বলেছে, অভিষেক বিভাজনের রাজনীতি করছেন। তাদের মতে, উন্নয়নের প্রশ্নে ব্যর্থ হয়েই তৃণমূল আঞ্চলিক আবেগে ভর করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরুলিয়ার মতো জেলায় এই ধরনের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই বিজেপি ও তৃণমূলের লড়াই সবচেয়ে তীব্র। অভিষেকের এই ভাষণ আসন্ন ভোটের আগে রাজনৈতিক মেরুকরণ আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে। ডিজিপি নিয়োগে 48 ঘন্টার মধ্যে নামের প্রস্তাব ইউপিএসসিকে পাঠাতে হবে, রাজ্যকে নির্দেশ ক্যাটের। পশ্চিমবঙ্গের ডিজিপি নিয়োগ নিয়ে প্রশাসনিক অচলাবস্থায় বড় নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের স্পষ্ট নির্দেশ। 48 ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে সম্ভাব্য প্রার্থীদের নামের প্রস্তাব ইউপিএসসির কাছে পাঠাতে হবে। বর্তমান ডিজিপির মেয়াদ ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি বিতর্ক চলছিল। অভিযোগ ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে ডিজিপি নিয়োগ করা হয়নি। এই বিষয়ে ক্যাটে মামলা দায়ের হয়। শুনানিতে ক্যাট জানায়,
আইন ও আদালতের নির্দেশ অমান্য করে কোনোভাবেই নিয়োগ চলতে পারে না। রাজ্যকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে প্রশাসনিক স্তরে অচলাবস্থা তৈরি হবে। সেই কারণে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দেশের ফলে নবান্নের তৎপরতা বেড়েছে। রাজ্যকে এখন দ্রুত সিনিয়র আইপিএস অফিসারদের তালিকা তৈরি করে ইউপিএসসিতে পাঠাতে হবে। ইউপিএসসি সেই তালিকা থেকে প্যানেল তৈরি করে রাজ্যকে পাঠাবে। তারপরই চূড়ান্ত নিয়োগ সম্ভব। বিরোধী দল এই নির্দেশকে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, আইন মেনে আগেই এই প্রক্রিয়া শুরু হওয়া উচিত ছিল। প্রশাসনিক মহলের মতে এই নির্দেশ রাজ্য পুলিশ ব্যবস্থার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা থাকলে আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নেও প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ক্যাটের এই নির্দেশ রাজ্য প্রশাসনের উপর চাপ অনেকটাই বাড়িয়ে দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই। নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু সিপিআই। নন্দীগ্রামের বহু চর্চিত গণধর্ষণ মামলা ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল রাজ্যে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই মামলায় প্রকৃত অপরাধীদের বদলে একের পর এক সাক্ষীকেই নিশানা করা হচ্ছে। সরাসরি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, ঘটনার পর থেকে যারা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন বা যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, তাদেরই একের পর এক তলব, জিজ্ঞাসাবাদ ও হেনস্থার মুখে পড়তে হচ্ছে। অথচ যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, তাদের ক্ষেত্রে তদন্তের গতি অত্যন্ত ধীর। এই অবস্থায় তৃণমূলের বক্তব্য, এটা বিচার নয়, রাজনৈতিক প্রতিহিংসা। দলের মুখপাত্ররা আরও দাবি করেছেন, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ঘাঁটি হওয়ায় এই মামলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে বইয়ে দেওয়া হচ্ছে। সিবিআই নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রের ইশারায় কাজ করছে তদন্তকারী সংস্থা। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তৃণমূল তদন্তকে প্রভাবিত করতে চাইছে। বিজেপির বক্তব্য, যদি নির্দেশ হয় তবে তদন্তে ভয় কিসের? শুভেন্দু অধিকারী নিজেও দাবি করেছেন, তিনি কোনোভাবেই তদন্তে হস্তক্ষেপ করেননি এবং সত্য প্রকাশ পেলে সব অভিযোগ মিথ্যে প্রমাণিত হবে। এই মামলাকে ঘিরে মানবাধিকার সংগঠনগুলিও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে সাক্ষীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা অত্যন্ত জরুরি। তদন্তের নামে যদি সাক্ষীদের উপর চাপ তৈরি হয়, তবে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হবে। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলায় আদালতের নজরদারি আরও বাড়া প্রয়োজন। কারণ রাজনৈতিক চাপ থাকলে ন্যায় বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যায়। নন্দীগ্রামের এই মামলা এখন শুধু একটি অপরাধের তদন্ত নয়, বরং রাজ্য রাজনীতির অন্যতম বড় ইস্যুতে পরিণত হয়েছে। এসএসসি দুর্নীতিতে ইডির বড় কোপ। 57.78 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত জীবন কৃষ্ণ প্রসন্নের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা জীবন কৃষ্ণ সাহা ও প্রসন্ন রায়ের সঙ্গে যুক্ত প্রায় 57.78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই পদক্ষেপে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় উঠেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, জমি, ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ। তদন্ত উঠে এসেছে, শিক্ষক নিয়োগের দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন নামে ও পথে বিনিয়োগ করা হয়েছিল। সেই সূত্র ধরেই এই সম্পত্তিগুলি চিহ্নিত করা হয়েছে। ইডির দাবি, এসএসসি নিয়োগে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার বদলে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা ঘুরপথে সম্পত্তি কেনা ও লগ্নিতে ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে এই অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় বাজেয়াপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছে। দলের বক্তব্য, ভোটের আগে বিরোধীদের দমন করতে এই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তবে দল এটাও জানিয়েছে, আইনের পথে চলবে এবং দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিজেপি বলছে, এটাই প্রমাণ করে দুর্নীতি কতটা গভীরে ছিল। তাদের দাবি, রাজ্যের নিয়োগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। শিক্ষক মহলের একাংশ মনে করছেন, এই দুর্নীতির ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তাই তদন্ত যত দ্রুত শেষ হবে ততই ভালো। এই বাজেয়াপ্তির ফলে এসএসসি দুর্নীতি মামলা আরো গুরুত্বপূর্ণ মোড় নিল। ভবিষ্যতে আরো সম্পত্তি চিহ্নিত হতে পারে বলেও ইডি সূত্রে ইঙ্গিত মিলেছে। ডিজিপি নিয়োগ নিয়ে ক্যাটের সময়সীমার ফাঁদে নবান্ন। ঝোলা থেকে কোন বেড়াল বেরোবে? ডিজিপি নিয়োগ নিয়ে একের পর এক আইনি ধাক্কায় পড়েছে নবান্ন। ক্যাটের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নামের প্রস্তাব পাঠানো নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কাকে বেছে নেবে রাজ্য? বর্তমান ডিজিপির মেয়াদ, নিয়োগ প্রক্রিয়া এবং আদালতের নির্দেশিকা সব মিলিয়ে বিষয়টি জটিল আকার নিয়েছে। ক্যাট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর সময় নষ্ট করা যাবে না। রাজ্যকে নির্দিষ্ট সময়ের মধ্যেই ইউপিএসসি কে প্যানেল পাঠাতে হবে। প্রশাসনিক সূত্রে খবর, একাধিক সিনিয়র আইপিএস অফিসারের নাম আলোচনায় রয়েছে। তবে কে শেষ পর্যন্ত এগিয়ে থাকবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে এখানে শুধুমাত্র যোগ্যতা নয়, বিশ্বাসযোগ্যতা ও বড় ফ্যাক্টর।
বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার নিজেদের পছন্দের অফিসারকে বসাতেই সময় ক্ষেপণ করছে। শাসক দলের পাল্টা দাবি, তারা আইনি প্রক্রিয়া মেনে কাজ করছে। আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের নির্দেশ অমান্য করলে রাজ্য সরকারের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই এই নিয়োগ শুধু প্রশাসনিক নয়, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ক্যাটের সময়সীমা নবান্নের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, শেষ মুহূর্তে কোন বিড়াল ঝোলা থেকে বেরোয়। ফের রাজ্যে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু। রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক এলাকায় এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর মানসিক চাপে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাগুলি প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। পরিবারগুলির অভিযোগ, শুনানির নোটিশে ভাষা এতটাই কঠোর ছিল যে সাধারণ মানুষ আতঙ্কে ভেঙে পড়ছেন। অনেকেই বিষয়টি ঠিকমতো বুঝতে না পারে ভয় পাচ্ছেন গ্রেপ্তার বা হয়রানির। প্রশাসনের দাবি, নিয়ম মেনে নোটিশ পাঠানো হচ্ছে এবং অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে বিরোধীদের বক্তব্য, মানুষের মধ্যে সচেতনতা তৈরি না করে এভাবে নোটিশ পাঠানো অমানবিক। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক ভাষা ও পদ্ধতিতে মানবিকতা না থাকলে এই ধরনের ঘটনা বাড়তে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের মধ্যে আইনি সচেতনতা কম থাকায় আতঙ্ক দ্রুত ছড়ায়। এই মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। শাসক বিরোধী তরজার মাঝেই প্রশ্ন উঠছে, এসআইআর প্রক্রিয়া কি আরো মানবিক করা উচিত নয়? সব মিলিয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। প্রশাসন এখন কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। সরকার উল্টে দেব, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার খণ্ডযুদ্ধ পুলিশদের সঙ্গে। ঠিক কি দাবি? দীর্ঘদিনের বকেয়া টাকা, স্থায়ী চাকরির দাবি এবং কাজের স্বীকৃতির দাবিতে কলকাতার স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তীব্র অশান্তি ছড়ানো আশা কর্মীদের আন্দোলনে। মঙ্গলবার দুপুরে হাজার হাজার আশা কর্মী স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করেন। শুরুতে শান্তিপূর্ণ অবস্থান চললেও পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, খণ্ডযুদ্ধ এবং লাঠিচার্জের অভিযোগে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আন্দোলনরত আশা কর্মীদের একাংশ স্লোগান তুলে বলেন, আমাদের ন্যায্য দাবি মানা না হলে সরকার উল্টে দেব। এই স্লোগান ঘিরেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। পুলিশ অভিযোগ করেছে, আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আশা কর্মীদের মূল দাবিগুলি হলো, মাসের পর মাস বকেয়া ভাতা অবিলম্বে মেটাতে হবে, ন্যূনতম মাসিক সম্মানজনক পারিশ্রমিক নির্ধারণ, স্থায়ী কর্মীর স্বীকৃতি, অবসরকালীন ভাতা ও সামাজিক সুরক্ষা। আশা কর্মীদের অভিযোগ, কোভিড পরিস্থিতি থেকে শুরু করে নানা স্বাস্থ্য প্রকল্পে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সরকার তাদের প্রাপ্য সম্মান দেয়নি। অনেকের বক্তব্য, মাসের পর মাস টাকা না পেয়ে সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আশাকর্মী আহত হয়েছেন বলে দাবি। একজন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার পর আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। রাজ্য সরকার জানিয়েছে, আলোচনা ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। তবে আন্দোলনের নামে আইন হাতে নেওয়া বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দিয়েছে প্রশাসন। বিরোধী দলগুলি এই ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে আক্রমণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আশা কর্মীদের আন্দোলন শুধুমাত্র শ্রমিক অসন্তোষ নয়, এটি আগামী নির্বাচনের আগে সরকারের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। কমিশনের মাজা ভেঙে দেব, হুঁশিয়ারি ফারাক্কা তৃণমূল বিধায়কের। ভাইরাল ভিডিও, এসআইআর শুনানি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ফারাক্কা তৃণমূল বিধায়কের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে ওই বিধায়ককে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে। ভাইরাল ভিডিওতে তিনি বলেন, ভোটারদের নাম কাটার চেষ্টা করলে কমিশনের মাজা ভেঙে দেব। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিরোধীদের অভিযোগ, এটি নির্বাচন কমিশনের উপর সরাসরি হুমকি। তৃণমূল বিধায়কের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। তার দাবি, বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রতিবাদেই তিনি এই মন্তব্য করেছেন বলে জানান। বিজেপির তরফে এই বক্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, একজন জনপ্রতিনিধির এ ধরনের মন্তব্য গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে অসম্মান করে। তারা নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কমিশনের আধিকারিকদের মতে, কোন রাজনৈতিক নেতার এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভিডিওটি প্রেক্ষিত ছাড়াই ছড়ানো হয়েছে। দলের বক্তব্য, সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন হিসেবেই ওই বিধায়ক এমন কথা বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসআইআর ইস্যু ক্রমেই রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। একদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে শাসক দলের আক্রমণাত্মক অবস্থান। এই পরিস্থিতি ভোটের আগে উত্তেজনা আরো বাড়াতে পারে। সব মিলিয়ে এই ভাইরাল ভিডিও রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে কলকাতায়? জরুরি বৈঠক আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্তের পথে প্রশাসন। ভোটের সময় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্রের খবর, ভোট চলাকালীন শহরের স্পষ্টকাতর এলাকাগুলিতে বাড়তি নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন আগেভাগেই প্রস্তুতি নিতে চাইছে। বৈঠকে কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা হয়েছে বুথ সুরক্ষা, রুট মার্চ, স্ট্রং রুম পাহারা এবং ভোট গণনার সময় নিরাপত্তা নিয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের একাধিক এলাকা হাই রিস্ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ দল মোতায়েন করা হবে। বিরোধী দলগুলির অভিযোগ, অতীতে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত না থাকায় ভোটে অশান্তি হয়েছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার বেশি সংখ্যক বাহিনী আনার দাবি উঠেছে। প্রশাসনের বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাহিনী মোতায়েন করা হবে। ভোট যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে হয় সেটাই মূল লক্ষ্য। রাজনৈতিক মহলের মতে, কলকাতায় কত কেন্দ্রীয় বাহিনী আসবে তার উপরেই অনেকটা নির্ভর করবে ভোটের পরিবেশ। তাই এই জরুরি বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নীতিন নবীন রাতেই শ্রমিক সুকান্তদের সঙ্গে সারলেন বৈঠক। বিজেপির সংগঠনে বড়সড় পরিবর্তন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন। দায়িত্ব নেওয়ার পরই রাতের মধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, নীতিন নবীন দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন। সেই কারণেই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে মূলত 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, তৃণমূলের মোকাবিলায় কি কৌশল নেওয়া হবে, এসব বিষয় উঠে আসে। রাজ্য বিজেপির একাংশ মনে করছেন, নেতৃত্ব বদলের ফলে সংগঠনের নতুন গতি আসতে পারে। নীতিন নবীনকে সংগঠক নেতা হিসেবেই দেখা হচ্ছে। বৈঠক শেষে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনে রাজ্যে বড় সাংগঠনিক রদবদল হতে পারে। জেলা স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠন ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। তৃণমূল অবশ্য এই নেতৃত্ব পরিবর্তনকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, বিজেপি যতই সভাপতি বদল করুক, বাংলার মাটিতে তাদের অবস্থান বদলাবে না। সব মিলিয়ে নীতিন নবীনের সভাপতিত্ব বিজেপির জন্য নতুন অধ্যায়ের সূচনা করলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।